নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি আজ বাংলায়। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। রাজনৈতিক জীবনের সবথেকে বড় ধাক্কাটা খেয়েছিলেন ৪ঠা মে, ভোটের ফল প্রকাশের দিন। ঠিক ২ মাসের মাথায় আরেকটা ধাক্কা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। নাম লেখালেন ঋতব্রত শিবিরে। আর তারপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে সরব হলেন, বললেন বিজেপির সঙ্গে মিলে গদ্দারি করেছে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী গ্রেফতারের পর তদন্তকারীদের রাডারে তার ঘনিষ্ঠরা তলব করা হয়েছে ৬ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মডেল সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে পড়েছেন, জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমরা আসবো। কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো নিঃসন্দেহে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় ধাক্কা বা সব থেকে বড় খবর যদি কিছু হয়ে থাকে সেটা কালীঘাট তৃণমূলে বড় সড় ভাঙন। আর এবার চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে চিঠি পাঠালেন তৃণমূল নেত্রীকে। আর পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে, প্রায় ১ ঘন্টা বৈঠক করলেন। আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। কালীঘাট তৃণমূলে আবার বড় সড় ভাঙন। আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে দূরে সরে গেলেন দীর্ঘদিনের আরও এক সঙ্গী। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বিধানসভায় ঋতব্রত তৃণমূলের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল। কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়। আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। পদত্যাগের কয়েক ঘন্টা আগেও শুক্রবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খানরা পৌঁছানোর পরই বেরিয়ে যান তিনি। সূত্রের দাবি, এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে সরাসরি ফোন করে বলেন, তুমি তৃণমূল ভবনটাকে ওদের হাতে তুলে দিয়ে এলে। আর শনিবারই কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আমাকে দেওয়া অন্যান্য সমস্ত পদ থেকেও ইস্তফা দিচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার অনুমোদিত সিগনেচারের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য আপনার অনুমোদিত প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করতাম সেখান থেকেও সরে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি। হ্যাঁ, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি, তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। ৩রা জুন কালীঘাটের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর পদ দিয়েছিলেন মমতা, কিন্তু ১ মাস যেতে না যেতেই সেই পদ ছেড়ে দিলেন তিনি। যাওয়াটাই স্বাভাবিক, সব শেষ, তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে। আসলে তৃণমূলটা নেই, এটা খেলা দেখানো হচ্ছে যাতে একটা লড়ালড়ি করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কার বেশি তার একটা দেখা বা বোঝাপড়া করা যায়। কাউন্সিলর ছেলে ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের শিবিরে চলে গেছেন। এখন চন্দ্রিমা ভট্টাচার্য কি করবেন সেটাই দেখার। ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আমাকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তুমি তৃণমূল ভবনকে ওদের হাতে তুলে দিলে। আমার দুঃখ লেগেছে, কারণ আমার আনুগত্য প্রশ্নের মুখে পড়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, স্বপনদা, আজকে ফেসবুক লাইভে সরব হলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোনো কিছুতেই যায় আসে না, কোনো কিছুতে কেয়ার করি না, চেয়ারের কেয়ার করি না, কিন্তু তিনি বলছেন যে সবটাই আপনাদের কারসাজিতে হয়েছে। তোমাদের যে ফেসবুক লাইভে আসবেন বলেছিলেন, ঘোষণা করেছিলেন, পরপর কয়েকদিন আসার পর উনি টায়ার্ড হয়ে গেলেন। রিটায়ার্ড নেওয়ার আগে তিনি আবার একবার এলেন। আজকে এসে আবার দেখলেন যে চন্দ্রিমার
আলো তো সরে গেছে, চন্দ্রের আর আলো নেই, তো স্বাভাবিকভাবে তিনি এখন কি বলবেন সেটা ভাবছেন। সর্বকালীন কংগ্রেসের 30 বছরের ইতিহাসে 29 বছর 11 মাস কিন্তু সভাপতি ছিলেন একজন। মানে কালীঘাট তৃণমূল সম্বন্ধে সেটাই বলতে চাইছি যে সেই আলোকিতই মানে আলোয় আলোকিত আপনারা হবেন। না না, আমি বলি একটু, 29 বছর 11 মাস সভাপতি ছিলেন একজনই, তিনি সুব্রত বক্সী, সকলেই জানে। আর তারপর 1 মাসের জন্য, জাস্ট 1 মাস, 5 তারিখে উনি সভানেত্রী হয়েছিলেন কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে 4 তারিখ, 1 মাসের মধ্যে তিনিও ছেড়ে দিলেন। একটা জিনিস তো ঘটনা, যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমরা নির্বাচনের আগে একটা কথা বলেছিলাম, যে কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, হারলেও এরা থাকবে। বিজেপি যদি পশ্চিমবাংলায় নাও জিততো, বিজেপি থাকবে বা থাকতো, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি হারে, তৃণমূল কংগ্রেসের নাম থাকবে না, নিশান থাকবে না, দলটা উঠে যাবে। এ তো জানা কথা, যে জাহাজ ডুবে যাচ্ছে, কে ওই জাহাজে সওয়ারি হয়ে থাকবে? মৃত্যুকে কেউ বরণ করতে চাইবে? যে যেদিকে চাইবে, যেদিকে সুযোগ পাবে, সেদিকে পালাবে। চন্দ্রিমা ভট্টাচার্যর ইতিহাস তো তাই। যতদিন কংগ্রেস ক্ষমতায়, চন্দ্রিমা ভট্টাচার্য সোমেন মিত্রের সবচেয়ে কাছের লোক, সকলেই জানে। এবং সেন্ট্রাল প্যানেলে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম 1 থেকে 10-এর মধ্যে সবসময় ছিল। লয়ার্স প্যানেলে কেন্দ্রের কেসগুলো উনি পেতেন। যেদিন উনি জানলেন যে কংগ্রেসের দ্বারা আর কিছু হবে না, কংগ্রেসও ক্ষমতায় নেই দিল্লিতে, উনি দেখলেন কীভাবে ঢোকা যায়, উনি একদম টুক করে ঢুকে পড়লেন মমতার কাছে। মমতা এসেই তাকে মন্ত্রী বানিয়ে দিলেন, এমএলএ বানিয়ে দিলেন, বাই ইলেকশন হারার পর আবার বাই ইলেকশনে জিতিয়ে আনলেন। তারপরে এখন তো গুরুত্বপূর্ণ তিনটে দপ্তরের মন্ত্রী ছিলেন, মানে এই ক্ষমতা হারানোর আগে পর্যন্ত। কি দপ্তর না, ফাইন্যান্স মন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, স্বাস্থ্যমন্ত্রী, এবং আরও একটা দপ্তরের মন্ত্রী ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস। এই গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো সব তিনি করেছেন। তারপর আজকে যদি অভিমান হয় স্বাভাবিক, যদি কিছু বলে টলে, তারপর অভিমানে তিনি কোথায় যাবেন? মমতা ব্যানার্জি বড় জোর বলতে পারেন অভিমানে ছেড়ে যেও না গো, এটা বলতে পারেন, কিন্তু তিনি যখন দেখলেন যে গেছে, যে গেছে সে তো গেছে, তো উনি তো একা ওখানে চেয়ারে বসে বলবেন আই ডোন্ট কেয়ার। আর উনি আর বলবেনটা কি? আই কেয়ার কি করে বলবেন? উনি যা বলার তাই বলছেন। এটা হচ্ছে কংগ্রেসি কালচার, তৃণমূলের একটা অংশ। মূল থেকে তৃণমূলে গেছিলেন, এখন তৃণমূল থেকে তিনি কোন কুলে যাবেন এখন ভাববেন, ঋতর কুল ধরবেন না আবার অন্য কোনো কুলে ভিড়বেন। এটা তো চন্দ্রিমা ভট্টাচার্যের ব্যাপার। তবে এইটুকু আমরা বলতে পারি, এটা পুরোপুরি কংগ্রেস তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা ওখানে ঢুকতে চাই না। আমরা 208 জন আমাদের আছে, আমাদের 2/3 মেজরিটি হলে 196 জন দরকার। আমরা তার চাইতেও বেশি আছি, এবং আমাদের এই সংখ্যা বাড়বে, কমবে না কোনো দিন। তো আমরা কি দরকার আছে তৃণমূলের এইসব, কে কি করলো, কে কোথায় যাবে, দলই উঠে যাবে। অঙ্কের হিসাবে তো দরকার নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে ইঙ্গিত করছেন, কিছুক্ষণ আগে স্বপন দাস বলছিলেন না যে নৌকা ডুবছে, এখন নৌকা ডুবছে নাকি নৌকাকে ডোবানো হচ্ছে। কিন্তু আমি এইখানে একবার দ্রুত তৃণমূল মুখপাত্রের কাছে আসতে চাইবো, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি শুধু এইটা একটু শুধু দর্শকদের সামনে রাখি। কিছুক্ষণ আগে স্বপনদা বলছিলেন না 3টে গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন, সংখ্যাটা কিন্তু 5টা। আইন মন্ত্রকে দায়িত্ব সামলেছেন, অর্থ মন্ত্রকে দায়িত্ব সামলেছেন, স্বাস্থ্য মন্ত্রকে দায়িত্ব সামলেছেন, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দায়িত্ব সামলেছেন, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরে দায়িত্ব সামলেছেন। কতটা গুরুত্বপূর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের কাছে এবং তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে চন্দ্রিমা ভট্টাচার্য, সেটা এই তথ্য থেকেই পরিষ্কার। এমনকি পরাজয়ের পর একেবারে রাজ্য নেতৃত্বের মাথায় যাকে বসানো হয়েছিল তিনি ইস্তফা দিয়েছেন। আমি অনির্বাণের কাছে যাওয়ার আগে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন দর্শকদের সামনে দ্রুত রাখবো। উনি যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আপনি অনেক দিন ধরেই ছেড়ে দিতে চাইছিলেন, আজকে আলটিমেটলি আপনি ছাড়লেন, এবং তারপরে ছাড়াছাড়ির কোনো ব্যাপারই তো নেই। উনি যদি তাই মনে করেছেন তাহলে উনি আমাকে 3রা জুনে অ্যাপয়েন্টমেন্টটা দিলেন কেন? অনেক দিন থেকে যদি ছাড়াছাড়ি করি, কথা হচ্ছে 22শে জুন ও গেছে, আমার ছেলে সৌরভ ও গেছে, তো যাবার পর থেকে হয়তো এই সন্দেহের একটা বাতাবরণ হয়তো তৈরি হয়েছে, ওনার কোনো মনে হয়েছে যে আমি কোথাও কিছু, আমি নিজেই বলেছিলাম যে আমি যেতে, আমাকে ছেড়ে দিন, আমি রিজাইন করছি। উনি তো আমাকে বারণ করেছেন। কালকের ব্যাপারটা তা নয়, কালকে উনি বললেন আমাকে ফোনে যে আমি ওদের হাতে ছেড়ে দিয়েছি, আমি ভবনটা তুলে দিয়েছি ওদের হাতে।
এই কতগুলো এমএলএ এর হাতে, তাদের সাথে তো আমার দেখাই হয়নি, তারা আমার ঘরেও আসেনি, তাহলে আমি ওদের হাতে তুলে দিলাম কি করে? বেঈমান বলেছেন সেটা উনি নিজে জানেন যে আমি কোনো বেঈমানি করিনি কখনো। সুতরাং তারপরে বলছেন, সেটা আমি কাউকে অশ্রদ্ধা করছি না, উনি ভালো থাকবেন এটাই নিশ্চয়ই চাইবো। দেখুন কতটা আস্থাভাজন ছিলেন, আমি আরেকটা পরিসংখ্যান দিই। 2016 সালে বিধানসভা নির্বাচনে তন্ময় ভট্টাচার্যের কাছে চন্দ্রিমা ভট্টাচার্য হেরে গেলেন। পরের বছর কাঁথি দক্ষিণ থেকে বাই ইলেকশনে জিতিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে ক্যাবিনেটে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন চন্দ্রিমা ভট্টাচার্য অনির্বাণ যে চিঠি ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, সেখানে কিন্তু চেয়ারপারসন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখছেন না, লিখছেন ফরমার চিফ মিনিস্টার। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে বা চেয়ারপারসন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতনই মানতে চাইছেন না চন্দ্রিমা ভট্টাচার্য, তাই কি? তার কমিটি যখন নতুন করে রিকনস্টিটিউট করা হয়, তার মাথায় যখন তাকে বসানো হয়েছিল, তিনি তখন চেয়ারপারসন হিসেবে কাকে মেনে নিয়েছিলেন? আজকে ইস্তফাপত্রটা দেওয়ার আগে পর্যন্ত তিনি কাকে চেয়ারপারসন মনে করতেন? দেখুন, বেইমানি করবার জন্য, এটা আমি বহুবার বলেছি, বেইমানি করবার জন্য না আসলে কোনোই কারণ লাগে না, আপনাকে স্রেফ বেইমান হতে হবে, ওটা একমাত্রই কারণ। অন্য কোনো কারণ, কোনো অজুহাত, কোনো কিছু দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন না, যে কারণে এটা কোনো না কোনোভাবে ফুটে বেরিয়েই যায়। আজকে আমি কারোর প্রতি অসম্মান অশ্রদ্ধা না করেই বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আপনার হঠাৎ করে অভিমান হলো, হঠাৎ আপনার ক্ষোভ হলো, হঠাৎ আপনার রাগ হলো, হতে পারে। সেই রাগ, ক্ষোভ, অভিমানের কারণে আপনি সোজা গিয়ে একদম এই বেইমানদের যে শিবির, যে মুচলেকা তৃণমূল, সরাসরি তাদের সঙ্গে গিয়ে মিটিং করে নিলেন। এটা হঠাৎ করে হতে পারে? এতটা কাকতালীয় ঘটনা হওয়া সম্ভব? এটা যদি আগে থেকে মনের মধ্যে না থাকে, যদি প্রি প্ল্যানিং না থাকে, তাহলে আপনি যে মুহূর্তে ইস্তফাপত্র দিচ্ছেন, সেখানে আপনি অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত তার বানানো কমিটিতে মাথায় বসেছিলেন, আর তাকে আপনি এখন আর চেয়ারপারসন হিসেবে মানতে পারছেন না। এবং মানে আমি জানি না আধ ঘন্টা কি 40 মিনিট, এক মাস আগে যাকে একেবারে রাজ্য নেতৃত্বের মাথায় বসানো হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত করতে পারেননি যে এক মাস পরে এই ছবি দেখা যেতে পারে? দেখুন, হ্যাঁ, উনি আজ করতে পারেননি, একদম টাচ করতে পারেননি। উনি মানুষকে বিশ্বাস করেছিলেন। আপনি আমাকে বলুন যে বিশ্বাস করে উনি অন্যায় অপরাধ করেছেন, নাকি বিশ্বাসঘাতকতা যারা করছে তারা অন্যায় অপরাধ করছে? আপনি যদি আমাকে এটা বলতে চান যে মানুষকে বিশ্বাস করাটা যদি অন্যায় হয়ে থাকে, পাপ হয়ে থাকে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় অন্যায় করে ফেলেছেন। কিন্তু আমরা মনে করি মানুষকে বিশ্বাস করা, বিশেষ করে নিজের দলীয় সতীর্থ, যে কয়েক দশক ধরে আমার সতীর্থ, তাকে যদি আমি বিশ্বাস করি, সেটা আমার অন্যায় হতে পারে না। কারণ মানুষ যদি মানুষকে, তার সতীর্থকে, তার সহযোদ্ধাকে, তার পরিবারের একজনকে বিশ্বাস করতে না পারে, এ সমাজ চলবে না, জীবন চলবে না। রাজনৈতিক দল তো অনেক ছোট ব্যাপার। আজকে এনারা যেটা করছেন, দেখুন, কেউ দল ছাড়তে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বিশ্বাস করতে পারেননি বলেই চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন যে তৃণমূল ভবনটা ঋতব্রতদের হাতে তুলে দিয়েছেন। এটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেননি। এই কথাটায় যদি চন্দ্রিমা ভট্টাচার্যর খারাপ লেগে থাকে, তাহলে তিনি একদম আধ ঘন্টা 40 মিনিট যেতে না যেতে, ইস্তফাপত্র দিতে না দিতে, উনি সেই ঋতব্রতদের সঙ্গে গিয়ে মিটিং করে ফেললেন। আপনি আমাকে বলতে চান এটার মধ্যে কোথাও কোনো রকম প্রি প্ল্যানিং নেই, পুরোটাই হঠাৎ করে ঘটে গেল? রাজনীতিতে বিশেষ করে শুভ্রজিৎ, কোইন্সিডেন্স বলে কিচ্ছু হয় না। ওনার পুত্র কাউন্সিলরদের যে মিটিং শুভেন্দু অধিকারী বিজেপি নেতৃত্বের সঙ্গে হয়েছিল, সেখানে তিনি ছিলেন। তার পরবর্তীকালে এত সময় ধরে যদি মানে আড়ালে, যাকে বলে পর্দার আড়ালে, কোনো প্ল্যানিং ছাড়া আচমকা তিনি চলে গেলে, এটা যদি আমাকে বিশ্বাস করতে বলো, এটা বিশ্বাস করা সম্ভব নয়। নিশ্চিতভাবে তিনি এখন অজুহাত খাড়া করছেন। আমি আবারও তোমাকে বলছি, যে ইস্তফাপত্র তিনি লিখছেন, সেই ইস্তফাপত্রে যিনি চেয়ারপারসন, তাকে রাজ্য কমিটির মাথায় বসালেন, তাকে তিনি অস্বীকার করছেন। এর মধ্যে থেকে তার ইন্টেনশনটা ফুটে বেরোয়। অ্যাকশন দিয়ে শুধুমাত্র বোঝা সম্ভব নয়। আমরা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে মেন্স রিয়া বলে একটি বিষয় আছে, ক্রিমিনাল ইন্টেন্ট। এক্ষেত্রেও সেই ইন্টেনশনটা যদি তুমি লক্ষ্য করে দেখো, ওনার ইন্টেনশনটা ছিল বেইমানি, বিশ্বাসঘাতকতা করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার লাইভে সরাসরি এটা নিয়ে কিছু বলেননি, সেটা তার বক্তব্য, কিন্তু আমরা ব্যাপারটাকে এত হালকাভাবে নিতে পারছি না। যাকে রাজ্য সভানেত্রী করা হয়েছিল, গোটা রাজ্য জুড়ে সংগঠনকে আবার পুনরায় চাঙ্গা করবেন বলে, সে এক মাস ধরে তিনি সময় নিয়ে কিছুই করবেন না, হঠাৎ করে আধ ঘন্টার অভিমানে, এটা নাকি তার অভিমান, তিনি হঠাৎ করে ঋতব্রত ক্যাম্পে গিয়ে আজকে যেটা অনির্বাণদের বেইমানি বলে মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, নিশ্চয়ই ইতিহাসটা স্মরণ করে স্বপনদা সেই জন্য হয়তো হাসছেন, যে যখন বিজেপি থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে একেবারে পদত্যাগ না করে তাদেরকে তৃণমূলে যোগদান করানো হতো, সেটা কিন্তু তাদের বেইমানি মনে হয়নি ওই দলের কাছে। সেইটা মনে হয়েছে যে উন্নয়নযোগ্য সবাই সামিল হয়েছেন, তার কারণ ওই বিরোধী দলগুলোতে থেকে তাদের সঙ্গে কাজ করাটা সম্ভব হচ্ছিল না। মানে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন, দৃষ্টিকোণ থেকে
থেকে সেটা বেইমানি মনে হচ্ছে নাকি সেটা উন্নয়নযোগ্যে সামিল হওয়া মনে হচ্ছে, এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় দেখার পার্থক্যে মূল্যায়নটা সম্পূর্ণ বদলে যায়। কিন্তু এইটা তো স্বীকার করতে হবে স্বপনদা, আখেরে কিন্তু লাভটা বিজেপিরই হচ্ছে। সুব্রজিৎ, আমি তোমাকে একটু মনে করিয়ে দিই, 21শে জুলাই প্রত্যেকবার শহীদ দিবস তৃণমূল কংগ্রেস পালন করত। আমাদের সেই সময় বিধানসভার অধ্যক্ষ খুব দক্ষ আইনজীবী, ক্রিমিনাল লতে বিমানদা খুব ভালো আইনজীবী ছিলেন। তো বিমানদা ওই 21শে জুলাইয়ের মঞ্চের চারপাশে বসে যারা আছে তাদের বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। তিনি তাদেরকে বসে থাকতে দেখেছেন, তারা পেপারে টিভিতে বলছে আমরা তৃণমূল কংগ্রেসে গেলাম, গলায় উত্তরীয় পড়ছে, মালা পড়ছে, সব কিছু পড়ছে, কিন্তু 5 বছর ধরে তারা আদৌ বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন কিনা সেটা দেখতে পাননি। তো এটাই হচ্ছে তৃণমূলের ইতিহাস। তারা যখন বিভিন্ন দলকে ভাঙিয়ে নিজের দলে নিতেন সেটা খুব ভালো কাজ করতেন, মানে যে দৃষ্টান্ত শুভেন্দু অধিকারী রেখেছিলেন, এই প্রত্যেকটা জিনিস তারা যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তারপরে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রক সব ছেড়ে দিয়ে তারপরে তিনি যোগ দিয়েছেন। সেটাই হওয়া উচিত, কিন্তু আমি এক সেকেন্ড আমি তুমি বলবে সেটাই হওয়া উচিত, কিন্তু এখানে সেসব কিছু তো ধার ধারেননি। মমতা ব্যানার্জি হচ্ছে গোয়াল ভরার জন্য তিনি যেখানে যত গরু আছে ছাগল আছে সব খোঁয়াড়ে তিনি আমি একটু বিরত করছি, কারণ এই মুহূর্তে ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখব। ये 2 महीने के अंदर 5 दिन कम है, क्या क्या किया हम लोग। एक सरकार का प्राथमिकता होता है, पहले दिन आकर हम लोग देश की सुरक्षा के लिए बॉर्डर में बीएसएफ को लैंड देना चालू कर दिया। बांग्लादेश से आया हुआ इलीगल इन्फ्लेटेटर्स, पहले सीपीएम और तृणमूल क्या करता था, पकड़ता था कुछ छोटा छोटा, कुछ लोग को तो पकड़ना ही मुश्किल था। वो लोग तो बोलता है ये हमारी सरकार क्यों हम लोग को पकड़ रहा है, पुलिस को डराता যে আমি হেলমেট কেন পরবো জানো আমার সরকার আছে, আমি টোল ট্যাক্স কেন দেবো জানো আমার সরকার আছে, তোমাকে ট্রান্সফার করে দেবো। ये मेंटल अपना माइंडसेट था, चलता था इस तरह। इसलिए कानून था, लागू नहीं किया। भारत की फूड, भारत की कपड़ा, भारत की मेडिसिन, ये हमारी जो घुसपैठिया है, इलीगल घुसपैठिया, नॉट शरणार्थी, जो अपने धर्म बचाने के लिए बांग्लादेश छोड़ के यहां आ रहा है हिंदू, उसको सीएए के अंदर मोदी जी ने प्रोटेक्शन देने का काम किया। और जो इलीगल इन्फिल्ट्रेटर्स है वो घुसपैठिया है, उसको पीछे खाना, कपड़ा, मेडिसिन के लिए क्यों रुपया खर्च करूंगा हम लोग। इसलिए मैं तुरंत कानून लागू किया, जेल में मत भेजो, 2 साल रहेगा, खाना खाएगा, मत भेजो, सीधा उठाओ, बीएसएफ का हाथ में दे दो, पूरा भगाओ, जाओ। रूट तो उनको पता ही है, कहां से आया है, कहां से निकलना है। दे नोच, एंट्री किया है, एग्जिट भी कर लो आराम से। 12 होल्डिंग स्टेशन लगा दिया, 10,000 को ऑफिशियली निकल दिया, नॉन ऑफिशियली कितना लोग निकल गया मुझे पता नहीं है। टीवी में आता था हाकिमपुर से निकल रहा है, जा रहा है, बोल रहा है 3 बार ভোট দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, এই সরকার আমাদের রাখতে দেবে না বলছে, তাই পালিয়ে যাচ্ছে। আরে সরকার রাখতে পারে না, অভারতীয়কে কেন রাখবো। উই আর ট্রু প্যাট্রিয়টিক পিপল, রাষ্ট্রবাদী পিপল। राष्ट्र सर्वोपरि, अंदर आकर लाभ जिहाद, लैंड जिहाद, धर्म जिहाद, वोट जिहाद, बेटी बहन को उठा के ले जा रहा है, ये सब नहीं चलेगा। बंद करने का काम हम लोग शुरू किया, 12 होल्डिंग स्टेशन और भगाने का काम। तीसरा काम हम लोग किया, यहां सीआरपीसी आईपीसी था, पूरा देश में भारतीय न्याय संहिता, हम लोग यहां बीएनएस चालू कर दिया। चौथा, सेंसस का काम नहीं किया था। सेंसस बहुत बड़ा मुद्दा है, कॉन्स्टिट्यूशनल ऑब्लिगेशन।
16th May 2025, Honorable Home Minister wrote a letter to the then government Chief Minister. Please start census. But state government, then Chief Minister not responded this valuable letter. इसलिए हम लोग सेंसस का काम शुरू किया। ये बहुत महत्वपूर्ण था। इतना आपका जहां यहां माइक से आप लोग का साथ मेरा बात हो रहा है, बाहर में क्यों माइक दूं? प्रेसिडेंसी जेल में जो है बंद, उनको सुनाने के लिए हमना धर्म प्रतिष्ठान के अंदर माइक बजेगा, सबका सब धर्म में, क्यों बाहर माइक रहेगा? उतारने का काम किया। साउंड पॉल्यूशन नो, जो करना है आपका अपना एरिया में करो, अपना प्रीमिसेस के अंदर करो। फिर आया एक आपका रिलीजियन का, मैं तो ओथ लिया है कॉन्स्टिट्यूशन को सामने रखते हुए, थोड़ा हिसाब करके बोलना चाहिए। हमारी जो स्लॉटर एक्ट है, पुराना आइन 1950 का, वो लोग इस बार इंप्लीमेंट किया सरकार। समझदार का तो इशारा ही पता है क्या बोलना चाहता हूं। बाकी देख लिया इस बार, सब धर्म मनाओ, सड़क पर मत जाम करो। ये सब करना चाहिए था, धीरे धीरे कर रहा हूं। आप लोग का कुछ इसको इंडिकेशन अब देख रहा है, आप विजिबल भी देख रहा है। बाकी धीरे धीरे ये सब काम करना चाहिए, एक बड़ा काम है हमारा। एक तो मैं कानून कर दिया, गुंडा दमन एक्ट, जो आपका बिजनेस में जाकर ताला चाबी लगाएगा, इंडस्ट्री बंद करेगा, तोड़फोड़ कर देगा, अंदर तो जाना ही पड़ेगा, और जितना डैमेज किया उनको उसूल भी करना पड़ेगा विथ पेनल इंटरेस्ट 3 टाइम्स। 1 करोड़ का प्रॉपर्टी डैमेज करेगा तो 3 करोड़ उनको उसूली देना पड़ेगा। ये कानून असेंबली में पारित कर दिया हम लोग। बाकी है यूनिफॉर्म सिविल कोड, यूसीसीसी, ये भी होगा। हम लोग स्टेटमेंट कर दिया, रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी बना दिया। कमेटी का रिपोर्ट आ जाएगा तो असेंबली में कानून पारित हो जाएगा। एक देश, एक प्रधान, एक निशान, एक विधान, कोई 2 आइन कानून नहीं रहेगा। ये सब काम हम लोग धीरे धीरे कर रहा है। बाकी डेवलपमेंट का काम, आयुष्मान भारत में जोड़ने का काम, हॉस्पिटल, एजुकेशन इंस्टीट्यूशन, रोड, इसको अच्छा करना। कुछ बड़ा प्लानिंग हम लोग लिया है, सेंट्रल गवर्नमेंट का सब स्कीम का साथ हम लोग जुड़ा है। छोटा छोटा एयरपोर्ट बनाना उड़ान स्कीम के अंदर, कुछ सी पोर्ट बनाना, कुछ हमारी जो रिवर है उसका साथ कनेक्ट करके रोरो सर्विस, वाटर मेट्रो, हमारी चिंगड़ी घाटा रेलवे मेट्रो प्रोजेक्ट में जितना बॉटलनेक था 17 दिन में हम लोग कंप्लीट कर दिया। पूरा जोका से एयरपोर्ट तक सीधा मेट्रो का कनेक्शन कंप्लीट हो जाएगा। इट्स अ गुड इनिशिएटिव। इसका साथ 61 रेलवे प्रोजेक्ट में जमीन देना, 2 आर्मी एयरपोर्ट को कॉमर्शियली ऑपरेट करने का इजाजत मिला था, हासीमारा कोलाईकुंडा, उसमें कुछ जमीन देने का काम। चिकन नेक से कुछ रोड था वेरी इंपॉर्टेंट फॉर नेशनल सिक्योरिटी, उसको नेशनल हाईवे एनएच को हैंडओवर करना। सब मिला के हम लोग इंफ्रास्ट्रक्चर और भीषण गति, कनेक्टिविटी इज द मेन, इसको हम लोग प्रायोरिटी 2 दिया है। और पहले बता दिया पीएम श्री के अंदर अच्छा एजुकेशनल इंस्टीट्यूशन बनाना, स्मार्ट क्लासरूम, एनएचएफ नेशनल हेल्थ मिशन के अंदर हॉस्पिटल को ठीक ठाक करना, 7 करोड़ करीब 7 करोड़ लोग को आयुष्मान भारत का कार्ड हम लोग देगा, 5 लाख तक चिकित्सा फ्री। हमारी सरकारी हॉस्पिटल को अपग्रेड करना,
और भी डॉक्टर नर्स को रिक्रूटमेंट करना, और हमारी अदानी कमिट किया है, रिटिन कमिट किया है, उन्होंने 2000 बेड का एक मॉडर्न हॉस्पिटल लगा रहा है न्यू टाउन में। 1000 गरीब लोग को रहेगा, 1000 वो लोग कॉमर्शियल यूज करेगा। ये सब हेल्थ सेक्टर में भी हम लोग काम कर रहा है। प्रधानमंत्री जन औषधि सेंटर 467, 80% सब्सिडी, अमृत मेडिसिन शॉप स्टॉप, कैंसर से लेकर जो हमारी डिजीज है, सीरियस डिजीज, उसको ऊपर जो दवाई है उसको सब्सिडी, ये सब मिला के गरीब के लिए, किसानों के लिए, माता बहन के अन्नपूर्णा योजना से लेकर प्रधानमंत्री आवास योजना का नया 25 लाख घर से लेकर सब काम हम लोग धीरे धीरे करना चालू कर दिया इतना छोटा टाइम में। इन्वेस्टमेंट बिजनेस के लिए पहली है कानून व्यवस्था, लॉ एंड ऑर्डर। इट इज द फर्स्ट एंड फॉरमोस्ट क्राइटेरिया ऑफ ए गुड स्टेट। यहां कानून व्यवस्था नहीं था, यहां गुंडा टैक्स था, सिंडिकेट राज था, यहां कुछ करीबी इंडस्ट्रियलिस्ट उनका राज चलता था। मैं बीजीबीएस का पूरा फाइल स्टडी किया। इतना झूठा बात कोई सरकार बोल सकता है मुझे पता ही नहीं था। जितना स्कूल बिल्डिंग, हॉस्पिटल बिल्डिंग, रोड्स, जितना इंफ्रास्ट्रक्चर हुआ है वो कर्मतीर्थों से लेकर पथोसाती सबको घुसा दिया इन्वेस्टमेंट में। सरकारी रुपया में जो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट होता है वो बिजनेस इंडस्ट्री का इन्वेस्टमेंट में आपका इंक्लूड करना ये तो उचित नहीं थे, हुआ है, कर दिया। फिकी एक बड़ा ऑर्गेनाइजेशन है, आई रेस्पेक्ट फिकी, आई हैव एनफ ट्रस्ट एंड कॉन्फिडेंस टू फिकी। उन्होंने कुछ मेरा स्टेटमेंट के बाद एक काउंटर स्टेटमेंट दिया है। मैं तो, मेरा पास डॉक्यूमेंट है, तो आप लोग बताइए, मर्चेंट चेंबर आपका इंडस्ट्री बिजनेस ऑर्गेनाइजेशन, इसमें सरकारी रुपया आ सकता है? यू आर नॉट पीएसयू, आपका ऑर्गेनाइजेशन में स्टेट गवर्नमेंट का कोई शेयर नहीं है। मैं पूरा साल बता दूंगा। उन्होंने मेरा बोलने का बाद काउंटर किया, हम लोग छोटा रुपया लिया था, ये किया था, इतना बोल दिया आप सीएम ने, ठीक नहीं है। मेरा पास आंकड़ा है 311 करोड़ 3-4 साल में ये लोग बीजीबीएस ऑर्गेनाइज करने के लिए फीकी को दिया है। मेरा पास डाटा है। आई एम रेस्पॉन्सिबल चीफ मिनिस्टर ऑफ द स्टेट। आई एम सेइंग इट with documentary evidence in my hand. I will speak in proper time. तो ये सब हुआ है। यहां एक इवेंट मैनेजमेंट था, एक सीएम का करीबी, मैं नाम नहीं ले सकता, चाहता हूं, हीरो हो जाएगा। जो करना है एक्शन कलम में करना, पेन में करना, उसको दे दिया। 2012 से बीजीबीएस हुआ है आपका 6-7 बार। पूरा कॉस्ट इन्वॉल्वमेंट मोर देन 600 करोड़ क्या है। स्लो 16 लाख करोड़ का एग्रीमेंट, ओरिजिनल इन्वेस्टमेंट 25,000 से 30,000 मैं एसेस किया। वो भी जमीन सीपीएम का टाइम में जेडब्ल्यू मैरियट बना, आईटीसी सोनार बंगला बनाया। जमीन कौन दिया था? ये उसमें लिख दिया है, इसको इन्वेस्टमेंट हुआ 2000 करोड़, 1500 करोड़ सब लिख दिया है। ये सब करके अच्छा, माने कोई गुड जॉब नहीं हुआ है। इतना झूठा बात, इतना गलत तरीके से किया है। इसलिए बंगाल को सब है, ऑल रिसोर्सेस है, कोई दिक्कत नहीं होगा। स्पेसिफिक आइए, प्रपोजल लेकर आइए। जमीन आपका हाथ में है, नहीं तो जरूरत है उसको लेकर आइए। एरिया आइडेंटिफिकेशन करके आइए। क्या क्या मदद चाहिए बोलिए। इस बार बजट में हमारी डॉक्टर स्वपन दास गुप्ता फाइनेंस मिनिस्टर ने जो बजट रखा है उसमें आप देख लेना,
लैंड सीलिंग से लेकर सिंगल विंडो सिस्टम से लेकर 100 करोड़ से ज्यादा इन्वेस्ट करने वाला को पंचायत कॉरपोरेशन का कोई लाइसेंस लेने का जरूरत नहीं होगा। उसका साथ साथ जो इंसेंटिवियस एक टर्म था, वो इंसेंटिवियस टर्म पिछले बजट में ये जो सरकार को जनता ने उखाड़ फेंका है, उन्होंने इंसेंटिव्स को हटा दिया था। हम लोग ज्यादा कुछ नहीं कर सका इस बार, आने वाला बजट में ज्यादा करूंगा। इकोनॉमी तो यहां अच्छा नहीं है, आपको पता ही है, 8 लाख करोड़ का डेट है। बहुत सारा सोशल वेलफेयर प्रोजेक्ट में कमिटमेंट है, चालू है, सब मिलके ज्यादा नहीं है, लेकिन एक गुड जेस्चर इस सरकार ने 8 महीने का बजट में दिया है, 5,000 करोड़ फॉर इंडस्ट्रियल इंसेंटिव्स। ये अमाउंट छोटा है, बैकलॉग की 20,000 करोड़ का है, मैं स्टडी किया। ये सब मिला के एक पॉजिटिव थिंकिंग है। आप लोग आइए, आपका जो करीबी है उनको इनकरेज कीजिए, यहाँ इन्वेस्टमेंट होना चाहिए। हमारी इंडस्ट्रियल डेवलपमेंट कॉरपोरेशन का साथ मुलाकात कीजिए, मिनिस्टर का साथ मुलाकात कीजिए, और जो जो प्रपोजल मेरा पास कुछ आया है, आने वाला दिन में भी आएगा। थोड़ा 2-3 महीने जाने दीजिए। मर्चेंट चेंबर, बिजनेस, इंडस्ट्रियलिस्ट, एमएसएमई सेक्टर, हमारी फूड प्रोसेसिंग सेक्टर, सब मिला के डिस्कशन हम लोग करना चालू कर दूंगा। अच्छा माहौल बन जाएगा, धीरे धीरे आगे बढ़ेगा। और बंगाल में हमारी 3 तरह से एम्प्लॉयमेंट का हम लोग का प्लान है। एक, गवर्नमेंट नौकरी, हर रिक्रूटमेंट, कोई रिक्रूटमेंट बॉडी में कोई पॉलिटिकल लोग नहीं रहेगा। पब्लिक सर्विस कमीशन से कॉलेज सर्विस कमीशन से स्कूल सर्विस कमीशन तक कोई पॉलिटिकल लोग नहीं रहेगा। जैसे यूपीएससी होता है ना देश में, उसको हम लोग फॉलो करूंगा। आज ही उसका नतीजा मिल गया, आपको देख लेना। स्कूल सर्विस कमीशन को हम लोग चेयरमैन बनाया, सीनियर आईएएस ऑफिसर दुष्यंत नारियाला जी को। इसमें पॉलिटिकल लोग नहीं रहेगा। एकदम ओएमआर, एक कार्बन कॉपी जो एग्जाम में एफआईआर करेगा उन घर में लेकर जाएगा, नंबर इधर उधर करेगा तो वो कॉपी वो सबमिट कर देगा। पिछले सरकार का ओवरऑल भाईमा में ज्यादा नंबर था, 15 नंबर 20 नंबर। हम लोग आपका रिक्रूटमेंट पॉलिसी चेंज करके ओवरऑल में छोटा नंबर रखने का प्लान किया, एकेडमिक का नंबर को इंक्लूड करने का बात किया। SC ST OBC फिजिकली चैलेंज EWS को संरक्षण जो हमारे कॉन्स्टिट्यूशन ने दिया है उसको 100% फॉलो करने का काम हम लोग करेगा। ये तो सरकारी नौकरी, टीचर, पुलिस ये है। दूसरा है बैंकर्स, सब्सिडी ओरिएंटेड बिजनेस, MSME, फूड प्रोसेसिंग, प्रधानमंत्री PMEGP, मुद्रा योजना। यहाँ स्टेट लेवल, डिस्ट्रिक्ट लेवल में बैंकर्स का साथ मीटिंग करके जो लोग एडुकेटेड यूथ, वोकेशनल ट्रेनिंग लिया है, नर्सेस ट्रेनिंग लिया है, वो लोग अपना खुद कुछ बिजनेस करना चाहता है, छोटा बिजनेस, उसका पूंजी ज्यादा नहीं है, उनको सॉफ्ट लोन देना, विदाउट सिक्योरिटी उनको लोन देना, सरकार को गारंटर रखना, और उनका जितना भी हमारी प्रोविजन है सेंट्रल स्टेट का, उसके अंदर उनको सब्सिडी ओरिएंटेड लोन मिलने के लिए हम लोग कोशिश करेगा। इसमें कुछ डिस्ट्रिक्ट में, सब डिवीजन में, म्यूनिसिपैलिटी, छोटा छोटा म्यूनिसिपैलिटी एरिया में कुछ काम हो सकता है। टूरिज्म सेक्टर में हो सकता है, हमारी फूड प्रोसेसिंग में हो सकता है, एग्रीकल्चर बेस हो सकता है, छोटा मशीनरी बेस हो सकता है, हमारी जो फिशरमैन ओरिएंटेड, फिशिंग ओरिएंटेड, वहां भी कुछ हो सकता है। बड़ा है सागरमाला 1 में पिछले सरकार इंक्लूड नहीं हुआ, पार्टिसिपेट नहीं किया, वो क्लोज हो गया। सागरमाला 2 चालू हुआ, हम लोग पार्टिसिपेट कर रहा है। यहाँ भी बहुत इन्वेस्टमेंट आ जाएगा, रुपया भी आ जाएगा।
तीसरा इन्वेस्टमेंट इंडस्ट्री, स्मॉल मीडियम एंड लार्ज स्केल इंडस्ट्री। इसके लिए पॉल्यूशन, नेशनल ग्रीन ट्राइब्यूनल, लैंड सीलिंग, आपका जितना जितना जरूरत होगा सब हम लोग धीरे धीरे करूंगा। आप लोग थोड़ा एनकरेज कीजिए। आपका जो एस्टेब्लिशमेंट है उसको अच्छा रखिए। जो मदद चाहिए सरकार करेगा। लॉ एंड ऑर्डर में 0 टॉलरेंस। कुछ डिस्टर्ब करेगा तो बिजनेस पर्सन को सरकार शिकंजा कसने का काम करेगा। एक छोटा एग्जाम्पल, 2 दिन पहले पोस्ता में, बड़ा बाजार में, एक बुजुर्ग बिजनेस मैन को उनके ऊपर बहुत खराब काम किया है, जो बंगाल का संस्कृति के साथ नहीं मिलता है। वो कोई पॉलिटिकल इशू नहीं था, वो थोड़ा आपका एसोसिएशन का इंटरनल इशू था। लेकिन मैं पुलिस मंत्री भी हूं, तुरंत एक्शन लिया। 4 आदमी जिसको वीडियो फुटेज में जिसको मिला सबको अरेस्ट किया, उसको नॉन अवेलेबल सेक्शन हम लोग दिया। कोई पॉलिटिकल इंटरवेंशन नहीं हुआ और वो लोग भी खुश होकर उनका स्ट्राइक कॉल किया था। 2 घंटा स्ट्राइक चला। उन्होंने पुलिस, कलकत्ता पुलिस का प्रशंसा करते हुए उन्होंने स्ट्राइक विथड्रॉ कर लिया। एक छोटा उदाहरण, लेकिन एक बड़ा मैसेज। आने वाला दिन में भी इसके ऊपर हम लोग काम करेगा। मैं ज्यादा बोल दिया, 30 मिनट। आप लोग को अर्ली डिनर का आदत है, बहुत सुबह सुबह उठने का प्रैक्टिस है, बहुत अच्छा प्रैक्टिस। सूर्य प्रणाम करने का प्रैक्टिस है, मॉर्निंग वॉक का आदत है, फिट इंडिया, योगा का अभ्यास है आपका। उसका बाद आपको हनुमान चालीसा पाठ करने का भी आदत है। इसलिए मैं गुड नाइट का साथ मेरा बात यही खत्म करता हूं। अच्छा रहिए। जय जय श्री राम। बहुत बहुत धन्यवाद। অভিনন্দন সমারোহ অনুষ্ঠান ভবানীপুরে, একেবারে সেখানে তিনি মন্তব্য রাখছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আমরা ঠিক যে প্রসঙ্গে আলোচনায় ছিলাম, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সকালে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপরে বিধানসভায় পৌঁছে যান। আর সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হলেন ফেসবুক লাইভে। বিশ্বনাথ দা রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বনাথ দা, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে যখন আনুগত্য নিয়ে প্রশ্ন উঠে যায় তখন সেখানে ফেরার সম্ভাবনাই থাকে না। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে গদ্দারি করা হয়েছে, একেবারে বিজেপির সঙ্গে মিলে গদ্দারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পেইড বাই হার ওন কয়েন। যেভাবে তিনি কংগ্রেস ভেঙে চলে এসেছিলেন, রাজীব গান্ধী তাকে মন্ত্রিসভায় ঢুকিয়েছিলেন, তারপরেও যেভাবে কংগ্রেসকে ভেঙে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, পরবর্তী সময় বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএ এমপিদের তিনি কেনাবেচার রাজনীতি করেছিলেন। সেই রাজনীতি আজকে বুমেরাং হয়ে তার কাছে এসেছে। তিনি নিজের চালে নিজে জড়িয়ে গেছেন। আরো পরিষ্কার করে বলতে গেলে যে খেলা তিনি শুরু করেছিলেন সেই খেলাতেই কিন্তু তিনি হেরে গেছেন। দেখো, মানে 2-3টে জায়গা থেকে আমি জিনিসটা দেখতে চাই যে বুটাস তুমিও, মানে যে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কয়েকটা বছর তো বলা যায় প্রতিনিয়তের সঙ্গী ছিলেন, অসংখ্য দপ্তরের ছিলেন, তৃণমূল মহিলা কংগ্রেসের দায়িত্বে ছিলেন। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো আন্দোলন, দলীয় আন্দোলন থেকে শুরু করে সরকারের মুখপাত্র হিসাবে এবং দলের মুখপাত্র হিসাবে দিনের পর দিন সবচেয়ে কঠিনতম অবস্থান তার ছিল। এই চন্দ্রিমা ভট্টাচার্য এখন যে অভিযোগগুলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে আমি বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় করতো, আমরাও জানতাম একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট। চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু তোমার স্টুডিওতে এসে বা বাইরে সর্বত্র কিন্তু যে অবস্থানটা দৃঢ়ভাবে নিতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বক্তব্যকে শুধু সমর্থন করতেন তা নয়, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে ভগবানের স্তরে নিয়ে গেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই চন্দ্রিমা ভট্টাচার্য সেই সময় কেন প্রশ্নগুলো তোলেননি? মন্ত্রিসভায় একের পর এক যখন অন্যায় হয়েছে,
যখন চাকরি চুরি হয়েছে, চাকরি চুরির মানে চোরদের রক্ষা করার জন্য উদ্যোগ হয়েছে, তখনও তো চন্দ্রিমা ভট্টাচার্য একটি কথা কি এমন হলো যে চন্দ্রিমা ভট্টাচার্য একের পর এক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছে যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তারপর তৃণমূল যখন ক্ষমতা থেকে সরে গেল, তারপরে একেবারে রাজ্য সভানেত্রীর দায়িত্ব তাকে দেওয়া হলো। তাহলে কি এমন হলো যেখানে আগে ছেলে চলে গিয়েছিল একেবারে ঋতব্রত শিবিরে, তারপরে সেই পথে মাও হাঁটলেন? একেবারে খুব পরিষ্কার, চাচা আপন প্রাণ বাঁচা। এখানে চন্দ্রিমা নিজেই উত্তর দিয়েছে যে পরিবর্তনের মানে সাথে হাঁটতে হয়, পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে মানে চলতে হয়। এটা চন্দ্রিমা নিজে প্রেসে বলেছেন। ফলে তিনি খুব পরিষ্কার বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ক্ষমতায় আসবেন না। ফলে তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, তার নিজের প্রোটেকশনের কথা ভেবে তিনি পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় আনুগত্য ত্যাগ করেছেন। এবং যে অভিযোগটা তৃণমূলের থেকে বলা হচ্ছে যে কালকে ঋতব্রতদের ভবনে নিয়ে যাওয়ার পেছনে চন্দ্রিমার চক্রান্ত আছে, এবং চন্দ্রিমা এই ঋতব্রতদেরকে নিয়ে কার্যত ভবনটা তুলে দিয়ে এসছেন, যে অভিযোগটা স্বয়ং মানে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ফলে সেই না হলে এটাও আমি অনির্বাণের সাথে একমত যে যদি সামান্যতম সংযোগ যদি ঋতব্রতদের সাথে না থাকতো, তাহলে তিনি পদত্যাগ করে কয়েক মিনিটের মধ্যে বিধানসভায় গিয়ে তাদের সাথে যোগদান করলেন। তিনি যে ভাবে আজকে একেবারে মানে বিশ্বনাথ দা মনে করছেন যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের মতন যে পুরোটাই হচ্ছে একটা পরিকল্পনার অংশ। আমি শুধু দর্শকদের সামনে রাখি যে আজকে সকাল থেকে হলোটা কি, যার জন্য আজকে রাজ্য রাজনীতিতে এই শনিবারের দিনেও সব থেকে বেশি আলোড়ন তুলছে চন্দ্রিমা ভট্টাচার্যর ইস্তফা এবং তার কয়েক ঘন্টার মধ্যে একেবারে বিরোধী দলনেতার ঘরে গিয়ে প্রায় 1 ঘন্টা বৈঠক। দেখুন, আমি গতিপথ এক্ষুনি বলতে পারছি না, সময় নিজের গতিতে চলে, সময় নিজের গতিতে চলবে। শনিবার সকালে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন, পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর দুপুরেই বিধানসভায় পৌঁছে গেলেন। শুধু গেলেনই না, প্রায় 1 ঘন্টা বিরোধী দলনেতার ঘরে ঋতব্রত তৃণমূল গোষ্ঠীর সঙ্গে কথা বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। না না, আমি কারুর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ করব দেখব। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। আপনি আপনার পদত্যাগ পত্রে চেয়ারম্যান হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন। কিছু ব্যাপার রয়েছে যেটা বিচারাধীন ইলেকশন কমিশনের কাছে, ফলে আমি ওই কনফিউশনের মধ্যে, ওই প্রবলেমের মধ্যে যেতে চাইনি, তাই তাকে ফরওয়ার্ড চিফ মিনিস্টার হিসেবে সম্বোধন করেছি। শনিবার দুপুর 2:30 নাগাদ বিধানসভায় ঢোকেন চন্দ্রিমা ভট্টাচার্য, সঙ্গে ছিলেন ছেলে সৌরভ বসু। বিধানসভার গেটে তাদের স্বাগত জানান ঋতব্রত তৃণমূলের সন্দীপন সাহা। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নেমে আসছেন, হেঁটে তিনি ঢুকছেন। এই তো চন্দ্রিমা দি আমাদের সিনিয়র লিডার, দিদি আসুন, তাকে আমরা নিতে এসেছি, আসুন। সন্দীপন সাহা পরিষ্কার জানিয়ে দিলেন যে চন্দ্রিমা দি আমাদের সিনিয়র লিডার, তাকে আমরা নিতে এসেছি। বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি। বিধানসভার ভেতরে এদিন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় 1 ঘন্টা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছবিতে দেখা যায় চন্দ্রিমা ভট্টাচার্যের উল্টো দিকেই বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। বেইমানি করে কারা গেছে? তৃণমূল কংগ্রেসটাই তো আমরা, আসল তৃণমূল কংগ্রেস আমরা। 2/3 বেশি বিধায়ক আমাদের সাথে আছে, বিভিন্ন সাংগঠনিক পদে যারা ছিল তারা আমাদের সাথে আছে, দলটাই তো আমাদের সাথে আছে। আজকে কেন বলছেন আমি জানি না, কিন্তু দলের অধিকাংশ যারা দলটাকে তৃণমূল কংগ্রেস করেছে, তারা অধিকাংশই আমাদের সাথে আছে। যতক্ষণ নেত্রীর প্রশাসনিক বা বিভিন্ন নেত্রী পাওয়ারে, আমরা সরকারে, আমরা সমস্ত পাওয়ার ক্ষমতা আছে, তখন দুঃখ চেপে থাকতে হয়। আর যখন নেত্রীরা দেওয়ার ক্ষমতা নেই, যারা যারা এই সময়টা নোক দাঁত বার করছে, সেদিকে থাকলে এখন দুঃখটা প্রকাশ করা যায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কে কার সঙ্গে কখন হাত ধরছেন
কখন পাশাপাশি বসছেন, কখন বৈঠক করছেন, কখন মুখ দেখাদেখি বন্ধ করছেন, এগুলো নিয়ে আমাদের কি বলার থাকতে পারে? দুর্নীতি যাদের একমাত্র নীতি ছিল, সেরকম একটি দল যদি রাষ্ট্রবিজ্ঞান সত্যি হয় তাহলে এরা ক্ষমতাচ্যুত হবেই। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবার পরে দলটিও আর অস্তিত্ব তার হারাবে এবং অস্তিত্বহীন হয়ে পড়বে। চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি পেনশন সংক্রান্ত কারণে এদিন বিধানসভায় এসেছিলেন তিনি। বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে পেনশন টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। তৃণমূলের দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, রেষারেষি কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কিছুক্ষণ আগে অনির্বাণ বলছিল না যে রাজনীতিতে কোইন্সিডেন্স বলে কিছু হয় না। আমি এখানে দুটো ছবি দর্শকদের মনে করতে বলবো, এটা কি সমাপতন নাকি এর পেছনে রাজনীতি আছে সেটা আপনারা বিচার করবেন। জ্যোতিপ্রিয় মল্লিক তার একদিন আগে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন এবং তারপর যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, বলেছিলেন আমার 350 সুগার, আমি শরীর ভালো যাচ্ছে না, সুতরাং আমি পদ থেকে ইস্তফা দিচ্ছি। পরের দিন একেবারে পেনশন সংক্রান্ত বিষয়ে কথা বলতে হবে এই বলে তিনি বিধানসভায় গেলেন এবং তারপর ঋতব্রত শিবিরে নাম লেখালেন। আজকে দেখা যাচ্ছে সেই একই ঘটনার কার্যত পুনরাবৃত্তি। ইস্তফা দিলেন যাবতীয় পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য পেনশন সংক্রান্ত বিষয়ে বিধানসভায় যেতে হবে বললেন, তিনি গেলেন এবং বিরোধী দলনেতার ঘরে প্রায় 1 ঘন্টা মতন বৈঠক করলেন। হতে পারে কোইন্সিডেন্স, আমি জানি না, কিন্তু আমি এইখানে সমীর রাইচের কাছে বিশেষভাবে আসবো, শিল্পী সমীর রাইচের কাছে, তার কারণ 15 বছরের 2 মাসের একটা ব্যবধানে দুটো বড় পরিবর্তনের সাক্ষী তিনি থেকেছেন। 2011-এর পরিবর্তনে তো রীতিমতন সেই পরিবর্তন চেয়ে সমীর রাইচ রাস্তায় পর্যন্ত নেমেছিলেন। একটা পরিবর্তনে রাস্তায় নেমেছিলেন আর একটা পরিবর্তনের সাক্ষী থাকলেন। গুণগত মূল্যায়নের পার্থক্যটা আমি সমীরদা আপনার থেকে জানতে চাইবো, কিন্তু পাশাপাশি এটাও বলবো যে এই পরিবর্তনের পর, চৌঠা মের এই বদলের পর যে পরিবর্তন বিরোধী তৃণমূল কংগ্রেসে দেখা যাবে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে, এইটা কোথাও কল্পনা করেছিলেন? প্রথমে বলি 3টে পরিবর্তন। আচ্ছা, একটা হলো বামফ্রন্ট সরকার চলে যায়, তারপরে তৃণমূল সরকার আসে, তারপরে তৃণমূল চলে যায়, বিজেপি আসে, আর এখন তো তৃণমূলটাই নেই। আমার দেখো সত্যি খারাপ লাগছে আমাদের পশ্চিমবাংলার জন্য। কোন পার্টি তাদের মেম্বারদের ধরে রাখতে পারলো কি পারলো না, তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কে কোথায় চলে যাবে। কারণ এনাদের চলে যাওয়াটা তো কোনো ব্যাপার না, ওনাদের কাছে ওইসব সেন্টিমেন্ট কাজ করে না। যত সেন্টিমেন্ট কাজ করে আমাদের মতো মধ্যবিত্ত লোক, নিম্নবিত্তদের। আমাদের মনে হয় বাবা দলটা ছেড়ে চলে গেল, ওনাদের কিছু যায় আসে না। কিন্তু আমাদের যেটাতে যায় আসে, দেখো প্রথম কথা, দেখো মমতা ব্যানার্জির সাথে আজ যারা যারা চলে গেছেন, তুই একবার ভেবে দেখো বা একটা মুখ দেখাও যারা চলে গেছেন। আগে আমি বলি, একটা মুখ দেখাও যাকে এই সমাজের বিশ্বাস করা উচিত। যারা চলে গেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা মুখ দেখাও যাকে সমাজ শ্রদ্ধা করে বা বিশ্বাস করতে পারে। দ্বিতীয় কথা, এই মমতা ব্যানার্জির কাছে এনারা এতদিন ছিলেন, চলে গেছে যারা আছেন বলছেন, যারা আছেন আমি পরে আসছি। আচ্ছা, যারা আছেন তাদের ব্যক্তিগত চয়েস, তারা ভাবতেই পারেন, তারা থাকতেই পারেন, কিন্তু তার মানে যারা চলে গেছেন তারা তো গদ্দার। তাহলে এতজন গদ্দারকে নিয়ে আপনি আপনার রাজত্ব চালিয়েছেন, সেটা আপনি বোঝেননি একজন মুখ্যমন্ত্রী হিসেবে। এটা তো সত্যি ওনার এবং ওনার ভাইপোর যে ঔদ্ধত্য, কোনো আমি ভদ্রলোক শব্দটি আমি বলছি না, কোনো নেতা নেত্রী। একটু আমি প্রথমেই শুনছিলাম তোমাদের অনুষ্ঠানটা আজকে যখন শুরু হলো, তখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন আমি নেতা চাই না, কর্মী চাই। উনি কথাটা ঠিকই বলেছেন, আমার ওই কর্মী শব্দটাতে কানে রাখলো যে আমাদের চামচা চাই। উনি নেতা চান না তো, উনি কোনো নেতাকেই পাত্তা দেননি। এক একজন বর্ষিয়ান নেতা তারা যেভাবে গিয়ে দিনের পর দিন ওয়েট করেছেন সকাল থেকে, এটা আমার কথা নয়, এটা সেই সমস্ত নেতাদের কথা। এবং তাদেরকে ঘুরিয়ে দিয়েছে, যেভাবে অপমান করেছে, কোনো একজন বিধায়ক তার সাথে দেখাই করেননি। এটা তো এই পার্টিটার রোজকার ঘটনা ছিল। আমার আতঙ্ক, এবং আমি খালি কীরকম কনফিডেন্সের অভাব দেখো, ঋতব্রতর মতো ছেলে, যাকে অনেকটাই মনে হয় শিক্ষিত মানুষ তো বটেই এবং ভালো কথা বলে,
তারা যখন একটা দল নিয়ে গেল, সেই নিয়ে আসলে কি বলছে আমরা অরিজিনাল তৃণমূল, কেন বলতে পারলে না ভাই আমরা একটা নতুন দল করেছি? তার মানে এটা কি? তোমরা আরো বেশি স্বীকার করছো যে তৃণমূলের যারা আগে ছিল, সে ফিরহাদ হাকিম হোক, XYZ যে হোক, তারা কি সত্যি ভালো লোক? তারা যদি আমাদের, তাহলে আমি কেন এতটা উদ্বিগ্ন যে আমাদের রাজ্যে তো একটা বিরোধী স্ট্রং হওয়াটা খুব প্রয়োজনীয়। বিজেপি সরকার এখন অবধি যা স্টেপ নিচ্ছেন, মোটামুটি সবকটা স্টেপই আমার কাছে ভীষণ পজিটিভ লেগেছে। এটা আমি একদম প্রকাশ্যে বলছি। আমি কোনো বিজেপি, আমাকে হয়তো কেউ বলতে পারেন আপনি বিজেপি করেন, না 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 না, ওসব প্রশ্ন নেই। আমি যখন একটা বাজে কাজেরও সমালোচনা করি, যেটা ভালো কাজ হচ্ছে সেটারও আমি প্রশংসা করব, তা নাহলে আমি এই রাজ্যের নাগরিক না। সেইখানে যে একটা বিরোধী দল স্ট্রং থাকার, যাদের অন্ততপক্ষে 80টা সিট আছে, তারা যদি স্ট্রং হতো, যদি ইউনাইটেড থাকতো, তাহলে কিন্তু কিছুটা তাও বলার এদের মুখ নেই। আসলে এরা যা করে রেখেছে, তুমি ভাবো না কতজন খালি কাউন্সিলর অ্যারেস্ট হলো। তুমি ভাবো তো শুধু কলকাতাতে ধরলে 1 ডজন। হ্যাঁ, কি 1 ডজন? মানে বলছি শুধু কলকাতা পুরসভার যদি ধরেন তাহলে প্রায় 1 ডজন। হ্যাঁ, গোটা রাজ্য ধরো, যদি তুমি বিধায়ক ধরো, তুমি হিসেব করে যদি ধরা হয়, এই মানে এই বর্তমান সরকার যদি চেষ্টা করে, পঞ্চায়েত পুরসভা ধরলে সেটা 100 অনেক আগে ক্রস করে। আমি সেটাই বলতে চাইছি যে, এবং যারা এখন বিরোধী দলে গেলেন, তাদেরও তো প্রচুর লোকের তো জেলে থাকার কথা। আমি বলছি নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে, ধরুন বিরোধী দল, প্রধান বিরোধী দলের যদি এই রকম চেহারা দেখা যায়, সেটা তো গণতন্ত্রের পক্ষে খুব বেশি হিতকর বা স্বাস্থ্যকর ছবি নয়, এটাও আমাদের সমানভাবে বলতে হবে। কিন্তু আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসার আগে দর্শকদের সামনে রাখবো যে আজকে যখন চন্দ্রিমা ভট্টাচার্য, সরি একটু ইন্টারাপ্ট করলাম, আমি মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য সম্পর্কে বলি। এই এবিপির একটা প্রোগ্রামে উনি আমাকে বলেছিলেন, আমি যখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা কথাতে আমি ক্ষুব্ধ হই, এবং তারপরে আমি যখন বলেছিলাম আমাকে সরকার যে দায়িত্বগুলো দিয়েছিল, বারবার বলছি উইদাউট এনি টাকা পয়সা, সেইখানটায় এই চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন এইখানে এবিপির প্রোগ্রামে যে আপনি তো সব পেয়ে গেছেন, তাই এখন এই সমস্ত করছেন, ছেড়ে দিচ্ছেন। আরে আমি ওনাকে সেদিন একটা কথা বলেছিলাম যে আপনি তো ক্ষমতায় আছেন, আপনি দেখান যে সমীরাজ 1 টাকা নিয়েছে কিনা। দ্বিতীয় কথা, আমি উল্টো চন্দ্রিমা ভট্টাচার্যকে বলছি, আপনি তো সব পেয়ে গেছেন, ইউ হ্যাভ টেকেন অল দ্য অপরচুনিটিস, ইউ হ্যাভ টেকেন অল দ্য বেনিফিটস ফ্রম দ্যাট গভর্নমেন্ট, আপনি কেন তাহলে আজকে ছাড়লেন? বেশ, আনুগত্য এবং একেবারে বিশ্বাস, সেটা যখন প্রশ্নের মুখে পড়ে, সুতরাং আর থাকার কোনো অর্থ হয় না। এইটা ইস্তফা দেওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য কারণ হিসাবে দেখিয়েছেন। কিন্তু আমি দর্শকদের এখানে জানাতে চাইবো যে প্রেক্ষাপটটা তৈরি হলো কিভাবে। গোটাটার পেছনে রয়েছে গতকালকের একটা ঘটনা, যেখানে তৃণমূলের মেট্রোপলিটনের কাছে যে কার্যালয়, যেটা তৃণমূল ভবন, সেটা কার্যত দখলে চলে গিয়েছে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে সম্পূর্ণ হাত রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের। এমনটা চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তাকে বলেছেন, যেটা তার কাছে অপমানজনক বলে মনে হয়েছে এবং যে কারণে তিনি ইস্তফা দিয়েছেন। আমি প্রেক্ষাপটটাও সমানভাবে দর্শকদের সামনে রাখবো। দেখুন, দলের নাম, প্রতীক, তহবিল সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ এখন আলগা। এবার কি কালীঘাট তৃণমূলের হাতছাড়া সবেধন নীলমণি তৃণমূল ভবনও? শুক্রবার সন্ধ্যায় বাইপাসের ধারে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় ঋতব্রত তৃণমূল। যার কাছে চাবি আছে তার মানে তার অথরিটি আছে ভেতরে ঢোকাতে। তাহলে দয়া করে আমাদের এখান থেকে ঢুকতে দিন, আমরা তো ওই তালা ভাঙতে যাচ্ছি না। আপনারা কমপ্লেন দিন। টাকা জমা দিয়েছে কারা? তৈরি করেছে কারা? আজকে কি আপনারা তালা দিয়ে চলে এলেন? এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? শুক্রবার রাতেই সেখানে পৌঁছে যান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা। তারপর শনিবার সকালে দেখা গেল এই ছবি। বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাহারা, তারই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছিলেন তা খুলে ভেতরে ঢুকলেন মালিকপক্ষের এক সদস্য। আমি পুলিশের সঙ্গে কথা বলে আমি আছি। উনি তো মালিকানা, আমি আর কিছু করতে পারবো না। এই তালাগুলো কি আপনারা লাগিয়েছিলেন? না, এই তালাগুলো আমরা লাগাইনি। এই চাবিগুলো তাহলে কোথা থেকে পেলেন? চাবিগুলো কোথা থেকে পেলেন? চাবিগুলো আমাকে আমার স্যার দিয়েছেন। মালিক পক্ষ তারা নিজেরা ঢুকেছেন, শুধুমাত্র তাদের পজিশনে থাকা যে সমস্ত ফ্লোর রয়েছে, তৃতীয় তলা, চতুর্থ তলা এবং পঞ্চম তলা, সেই সমস্ত জায়গায় তারা রিনোভেশনের যে কাজ, সেই কাজ তারা করছেন। এবং আজকে কিন্তু তারা একেবারে প্রগতি ময়দান থানা থেকে অনুমতি নিয়ে তারা কিন্তু পৌঁছেছেন এখানে তৃণমূল ভবনে। আমাদের যে পজিশন আছে সেই পজিশনে যাওয়ার জন্য বলছি। হ্যাঁ, আমাদের, হ্যাঁ কোন পজিশন? আমাদের 4 নম্বর 5 নম্বর। ওখানে কি কাজের জন্য? হ্যাঁ, ওখানে কাজের জন্য।
বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত, যার মালিক মডার্ন ডেকোরেটরসের কর্ণধার মন্টু সাহা। মালিক পক্ষের দাবি বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও বাড়ি ফেরত মেলেনি বলে দাবি মালিক পক্ষের। দুটো ফ্লেক্সও বাইরে রয়েছে, একদিকে তৃণমূল ভবন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায় এরকম ফ্লেক্স গেটের দুধারে রয়েছে। আপনি দেখবেন মালিকের সঙ্গে যে টেনেন্সি, সে এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না। অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটা আমাদের দিতে হবে। আমাদের বিভিন্ন শাখার সংগঠনের নেতৃত্ব, অর্গানাইজেশনের লোকেরা বসবে। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি, ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। তৃণমূল ভবন কাদের তা নিয়ে চলছে বেনজির টানাপোড়েন। খুবই দুঃখের, এদের নীতি নেই, এদের কোনো পথ নেই যে পথে ওরা এগোতে চায়। এরকম একটা ভাঙাচোরা টাইপের একটা অপোজিশন তো কোনো কাজেরই নয়। এরা নিজেরা মারামারি করছে। একদিকে যখন এই বেনজির টানাপোড়েন, তারই মধ্যে তপসিয়ায় নির্মীয়মান তৃণমূলের অফিসে গেলেন উপাসনা চৌধুরীরা। ছাত্র হোক, যুব হোক, আইটির প্রতিনিধি হোক না কেন, তাদের সাথে তো দেখা করার একটা জায়গা আমাদের চাই। তো যদি একটা জায়গাকে কেন্দ্র করে কেউ মনে করে যে সেই জায়গা দখল করে নেবো, তৃণমূল কংগ্রেসের কাজ বন্ধ করে দেবো, সেই জিনিসটা তো হওয়া সম্ভব না। এখান থেকে আমরা কাজ করছি, তৃণমূল কংগ্রেসের কাজ চলবে। এই টানাপোড়েনের জল এরপর আর কতদূর গড়ায় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, একদিকে যখন এই তৃণমূল ভবন কার দখলে যাবে তা নিয়ে যখন টানাপোড়েন চলছে, সেদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি এই যে ফেসবুক লাইভে সরব হয়েছেন, সেখানে